শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। ওই দিন রাতে আমাকে টর্চার করছে। তো টর্চারটা এরকম, রাতের বেলা আমি বলিয়া শুয়ে এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দিত, দুইটা আড়াআড়ি একটা, আর হাতের উপরে আড়াআড়িটা। আর এই দুই বাঁশের উপরে মানে এই বাঁশের উপরে 2-4 জন, ওই বাঁশের উপরে 2-4 জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লায়, মানে চিল্লাই করছি। যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে। এই যে এই লোকটা যেই বর্ণনা দিল, এই বর্ণনা শোনার পরেও যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগকে সাপোর্ট করে, আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের জন্য মায়া কান্না হয়, আমি বলবো মানুষ না, জানোয়ার জানোয়ার জানোয়ার। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতে পারবেন যে আজকের ভিডিওতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতেছি যে আওয়ামী সরকার তিনি ক্ষমতা থাকতে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করছে, আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবে একের পর এক। মাত্র 3-4 দিন হয়েছে দেশ থেকে পালিয়েছে, এই পালানো কয়েকটা দিনের মধ্যে কি পরিমাণ যে তার কুকীর্তিগুলা ফাঁস হয়ে গিয়েছে। ধৈর্য ধরেন, আরো বহুত এরকম কুকীর্তি ফাঁস হবে ইনশাল্লাহ। চলেন আগে পুরো ভিডিওটি দেখাই। বর্ণনা এর অনেক কিছুই আপনারা জানেন, আবার অনেক কিছু সম্বন্ধেই আপনারা অবগত নন। তো আমরা নিজেরাও সেই ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ নির্যাতন, সেই নির্যাতনের শিকার হয়েছি। তো আমরা এখন আমি এখন আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা, ফ্যাসিবাদের যে গুম, আমি ব্যক্তিগতভাবে যে গুম হয়েছিলাম সেটি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করব ইনশাল্লাহ। তারপরে ওখানে তো এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে, যে কেউ চোখ বাঁধা, আমি কোথায় জানি না, মানসিক একটা ভয়। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রস করে শব্দ করে, যাতে আরো ভয় পায়, আরো বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই করবে। এনামুল আমাদের কাছে কিন্তু কানে কানে লাগায় রাখেছে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শর্ট লাগবে, কানে লাগায় রাখে। এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা, যে বন্দুক লোডের শব্দ করে, লাঠির শব্দ করে, আবার এরকম করে। তা আমি আল্লাহর রহমত যে আমি আমার কথাগুলা মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল। তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম। বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না, ওইরকম হলে ওরা টর্চার আরো বেশি করে মারে। তা আমাকে সেরকম আর করতে হবে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, আমি বলতেছি আমার মোবাইল, ইমেইল, চ্যাট বক্স সবকিছু ঘাটতেছে, এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা, শীর্ষ পর্যায়ের কানেকশন আছে, এগুলা বের করার চেষ্টা করতেছে, কিন্তু সেরকম কোনো কিছু ওরা পাচ্ছে না। পরে সারা রাত ধরে জিজ্ঞাসা করার পরে আমাকে পরের দিন সকালে ওদের গুমের যে রুম, সেই গুমের রুমে নিয়ে রাখে। তো র্যাবের যে গুমে, আমি এখনো বলতেছি যে আমি এখনো তো র্যাব জানি না, আর একটু পরে বলবো, তারপর এই মুহূর্তে বলে রাখি র্যাব, কারণ আমার এখনো তো চোখ বাঁধা, আমি তো জানি না। তো গুমের রুমে যখন রাখলো, তো তখন ওখানে গিয়ে দেখি যে ওখানে আরো কয়েকজন বিভিন্ন জায়গা থেকে ওরা তুলে নিয়ে আসছে, গুম করে নিয়ে আসছে, তাদেরকেও রাখছে। তো আমাকে আর একজনের সাথে রাখলো, আমরা 2 জন এক রুমে। তো সাধারণত ওরা একজনকে এক রুমে রাখে, আমাকে আর একজনের সাথে রাখলো। তো আমরা 2 জন, সেই ছেলেটার বাড়ি কুমিল্লা, সে হয়তো কোনোদিন আসবে, এসে কথা বলবে আপনাদের সামনে। তো রাখার পরে আমাকে ওখানে সকালে নাস্তা দিল। তো নাস্তা তো স্বাভাবিকভাবেই খাওয়ার কোনো অবস্থা নাই, আমি আছি ওখানে মানে একদম হতভম্ব। কি হলো, আমি গতকালকে ফ্লাইট, আমি কোরিয়াতে যাব, আমার পিএইচডি এর শেষ থিসিস জমা দিতে হবে, এরকম সব চিন্তা করতেছি, একদম হতভম্ব। তো সেই ছেলেটার সাথে কথা বলতেছি, যে ছেলেটা আমার রুমে ছিল গুম, আর পাশের 2টা রুমে আরো 2 জন, একজন, মোট 5 জন আমরা একসাথে গুনছিলাম। তো এই অবস্থায় আমি খুবই তো চিন্তিত, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা। আমি আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা তখন 2.5 বছর বয়স, সবাইকে নিয়ে চিন্তা করতেছি। তো আমার মানে আমি কোনোভাবে মানে চেষ্টা করতেছি যে আমার ফ্যামিলিকে যদি একটু জানাইতে পারতাম যে আমি অন্তত বেঁচে আছি, বা আমি তো স্বাভাবিক যে আমি যে গতকালকে কোরিয়াতে যাই নাই, আমার ফ্যামিলি কিভাবে চিন্তা করতেছে, কান্না করতেছে, সেটা তো আমি ওখান থেকে বুঝতে পারতেছি, কিন্তু আমি তো তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না, কোনোভাবে জানাইতে পারতেছি না। তো সামনে যারা গার্ড দেয়, তখন আমার যখন গুমের রুমে দিছে, রুমের মধ্যে রাখছে, তখন আমার চোখ খুলে দিছে। তো চোখ খুলে দেওয়ার পরে সামনে মানে রডের দরজা, আর সামনে আর একটা সলিড দরজা থাকে। তো রডের দরজা লাগাই দিলে সামনে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের দেখা যায়, আর
মানে সলিড দরজাটা লাগাই দিলে দেখা যায় না, তো ওরা রডের দরজাটা লাগাই রাখছে, সামনে যারা নিরাপত্তা রক্ষী যারা হাঁটছে তাদেরকে দেখা যাচ্ছে। তো আমি তাদেরকে বারে বারে বলছি, তারা বলছে ভাই কোথা থেকে আসছেন এটা জিজ্ঞেস করে। আমি বললাম যে আমি এরকম কোরিয়াতে পিএইচডি করতাম, গতকালকে ফ্লাইট ছিল, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসছে এরকম। তারপরে আমার ওয়াইফের বর্ণনা, আমার ছোট ছেলের কথা শুনে ওরাও একটু মানে মন নরম হয়েছে, আরে আপনার একটা ছোট ছেলে আছে এরকম ইয়ে। তো ওরা একটু মানে ভদ্র এবং আমাদের প্রতি খুবই সহমর্মী। তারাই করে ভাই আল্লাহ আল্লাহ করেন, কোনো কিছু হবে না। মানে অফিসার গুলা মানে টপ লেভেলের, মানে হাসিনা বাইসে বাইসে সবগুলা অফিসার একদম সর্বোচ্চ লেভেলের শুয়োর গুলোকে বসাইছে, কিন্তু যারা লোয়ার লেভেলের তারা অনেক মানে সিম্প্যাথেটিক এবং অনেক সহমর্মী, তারা আমাদের বিষয়গুলো বোঝে, তারা অনেক সান্ত্বনা দিচ্ছে, ভাই আল্লাহ আল্লাহ করেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিছুই হবে না, এরকম বোঝানোর চেষ্টা। আমি ওদেরকে অনেক অনুরোধ করি, ভাই আমার ওয়াইফ ওদিকে কান্নাকাটি করতেছে, ভাই আমার ওরা মরে যাবে, আমি অনেক একটু ওদেরকে যদি জানাইতে পারতাম, ভাই আমার ওয়াইফ একটু জানান যে আমি অন্তত বেঁচে আছি, এইটুক জানান ভাই। অনেক কান্নাকাটি করতেছে, অনেক রিকোয়েস্ট করতেছে, তো কোনো না ভাই আমার ওদের কাছে মোবাইল, ওদের ডিউটিরত অবস্থায় মোবাইল আনার অনুমতি নেই, ভাই আমাদের মোবাইল আনার কোনো অনুমতি নাই, আপনি এগুলো বলেন না। এরকম সকাল থেকে দুপুর পর্যন্ত চলে যাচ্ছে, তাও কোনো ইয়ে হয় না। আমি তো বারে বারে চেষ্টা করতেছি ওদেরকে রিকোয়েস্ট করে, মানে যেভাবেই হোক একটু ইয়ে করার। বারে আমার যে রুমমেট ছিল তাকে বলতেছি। পরে এক সময় একটা মানে যে গার্ড ছিল তার একটি হয়েছে, তো বলতেছে যে ভাই ঠিক আছে আপনি কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে বলেন, আপনার ওয়াইফের নাম্বার, আমার তো এখন ডিউটি, আমি ডিউটি শেষ করে গিয়ে আপনার ওয়াইফকে বলার। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখতে পারলেন এই যে ভাইটি কি বর্ণনা দিল। একটা চিন্তা করতে পারেন, একটা মানুষ অপরাধ করতে পারে, এই যে তিনি যেভাবে মানে মানুষকে কষ্ট দিয়েছে। তারপরে আয়নাঘর নামক একটা যে ঘর আছে, দুনিয়ার জাহান্নাম, যেটা মানুষ বলতেছে, আমার মুখের কথা না, মানুষ বলে দুনিয়ায় জাহান্নাম বানিয়ে রাখছে। চিন্তা করতে পারেন, ভাবা যায় কি পরিমাণ মানুষের উপর জোর জুলুম কি পরিমাণ করছে, চিন্তা করা যায়। আমি আশ্চর্য হয়ে যেতেছি ভাই রে ভাই।
এটাও কি সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের হাত থেকে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের হাত থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। হেফাজত ইসলামের সময় হাজার হাজার মানুষ মেরেছে, সেই সময় হাজার হাজার আলেমরা কান্নাকাটি করে দোয়া করছে, সেই চোখের পানিগুলো বৃথা যায় নাই। এরপরে মূর্তি বিরোধী যখন আন্দোলন করলো, তখন আর বাপের মূর্তির লেগে আজকে হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে ভরে নিয়ে রিমান্ডে রাখছে। ভাবা যায়? শুধু তাই না, কোটা আন্দোলনের সময় শত শত মানুষ ছাত্র ভাইদেরকে মেরে ফেলছে, বিডিআর গুলো হত্যা করছে, কোনো বিচার নাই। সব নিকৃষ্ট, সব অন্য দলে সব ফেরেস্তা খালি আওয়ামী লীগের মধ্যে। ভাবা যায়, দিক চিন্তা করতে পারেন। এখন ফেরেস্তারা পালাই গেল এখন একদল দিকে কান্দে, মায়া কান্দে, আরে বুঝবা শেখ হাসিনা গেছে, শেখ হাসিনা গেছে, বুঝবা কেমনে তুমি? তোমার আমার যে ঋণগুলা, ঋণ তুই দিয়ে দিস। তোর এত ভালো খাটাল রানী পলাইলো কে লিগা? এত ভালো মানুষটা পলাইলো কেন? সেটার জবাবটা দিয়ে যা। পলাইলো কেন? পলাইলো বল আমাদেরকে। সে ভালো মানুষ তোরা রাখতে পারলি না, ধরে রাখতি, পলাইলো কে লিগা? আর কোনো কথা, ভিডিওটি শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ। তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি না, সেই ছবিতে কোনো খোঁজ নেই। 10টা ছবি তোলার পর যে ছবিটা সবচেয়ে বেশি ভালো হয় সেই ছবিটাই আমি প্রোফাইলে দেই। আমার প্রোফাইল পিকচারের নিচে ডার্ক সার্কেল নেই, চোখের নিচে হাফ ডজন ভাঁজ নেই। এখানে আমাকে সবচেয়ে সুন্দর লাগে প্রোফাইলের ছবিটাতে চুলে শ্যাম্পু করা আছে। বাস্তবে প্রতিদিন আমি চুলে শ্যাম্পু করি না, খেয়ালি করে বলছি না। আমি যেই অগোছালো থাকি, এই অগোছালো অবস্থায় আমাকে কেউ মেনে নেবে না। তুমি আমাকে বলো, খুদ ছাড়া মানুষ হয় নাকি? প্রোফাইলের ছবিটা একেবারেই ফ্রেশ, চেহারার কোথাও কোনো দাগ নেই, কারণ সেটা আমার বাছাইকৃত ছবি। বাস্তবে আমি এত গোছালো না কিংবা পরিপাটি না। তুমি আমাকে ভার্চুয়ালি যেভাবে দেখো, আমি আসলে সেই মানুষটাই না। বাস্তবে শুটের গুণে আমার মুখে হাসি থাকে না, ঠোঁট ফেটে যাওয়া, মুখে ব্রণ ওঠা কিংবা অগোছালো বিষয়, চুলগুলো এলোমেলো থাকা কিংবা নিজেকে সবসময় পরিপাটি করে না রাখাই হলো আমার কমন বিষয়। বাস্তবে তুমি আমাকে সবসময় হাসি খুশি পাবে না, চোখে মুখে একটা বিতৃষ্ণার ভাব লেগেই থাকে। হতাশা, ডিপ্রেশন এগুলো আমার নিত্যদিনের সঙ্গী, এগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারি না। তোমাকে আমি আবার বলছি, ভার্চুয়ালি আমাকে যেভাবে তুমি দেখো আসলে সেটা আমি না। আমার জন্য কারো মন পড়বে এটা কোনো বিষয় না। ফেসবুকের বিচারে আমাকে যদি বাস্তবে দেখতে চাও তাহলে দেখবে আমার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না। বিশ্বাস করো, প্রোফাইলের মানুষটাকে বাস্তবে দেখলে তুমি হয়তো চিনতেই পারবে না। তুমি ভয় পেয়ে যেতে পারো, মনে হতে পারে দুর্ভিক্ষ এলাকা হতে উঠে আসা কোনো এক ব্যক্তি, অথবা জীবন যুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ। তুমি প্রোফাইলে যাকে দেখো সে বাস্তবে না, সে অন্য কেউ। আমরা এই মিথ্যে কথাগুলো কিংবা মিথ্যা হাসি প্রোফাইলে হেসে থাকি, এটা আমাদের নিজেদের জন্য। মনোবিজ্ঞানীরা বলে, হাসি খুশি থাকলে, পরিচ্ছন্ন পোশাক পরে থাকলে মন ভালো থাকে, ওই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার জন্য। মুখের কোণে এক চিমটি হাসি দিয়েই প্রোফাইলে নিজেকে আত্মপ্রকাশ করি। এগুলো আমাদের বাস্তব এবং দৈনন্দিন জীবনের সাথে কোনো মিল নেই। এই যে দেখো আমি হাসছি কিংবা কোনো ডেইলি ব্লগে নিজেকে প্রকাশ করছি, বাস্তবে তার কোনোটাতে আমার মিল পাবে না। ফেসবুকে আমার অনেক বন্ধু, তাদের কারোর সাথেই আমার দৈনন্দিন কথা হয় না, কিংবা বাস্তবে তাদের সাথে আমার তেমন একটা মিল নেই। যে চ্যাটগুলো ফেসবুকে দেখো এগুলো শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য করি, বাস্তবে এগুলোর সাথে আমার কোনো মিল নেই। বাস্তবে আমি প্রতিদিন হাসি না, নিজেকে প্রতিদিন পরিপাটি করি না, কিংবা একেবারেই প্রোফাইল পিকের মতো গুছিয়ে রাখি না। চুলে শ্যাম্পু করি না, কিংবা মুখের ব্রণ দূর করার জন্য দৈনন্দিন কোনো টিপস ব্যবহার করি না। বাস্তবে আমি অত গোছালো না। যেটা আমাকে প্রোফাইলে দেখো সেটা 10টা ছবির একটা ছবি, আর বাস্তবে প্রত্যেক দিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাই। সেই যুদ্ধ করে টিকে আছি আমি। সেটা হতে পারে আমার জীবনের জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য। এই বেঁচে থাকার জন্য কিংবা ভালো থাকার জন্য আমি প্রতিনিয়ত ওই মিথ্যে হাসিটা হেসে যাই। হতে পারে প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য কিংবা বন্ধুদের মন খারাপ না হোক সেজন্য। এসব মিলিয়েই আমি বেঁচে আছি। সব মিলিয়েই প্রোফাইলে যাকে দেখো সে আমি না, কখনোই না। নাজমুল হাসান মিফতা।